ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জানো জলে মাছ ভেসে থাকে, মানে বেঁচে থাকে। জলে কেন মাছ বেঁচে থাকে? তো খুব সহজ উত্তর, জলের মধ্যে অক্সিজেন দ্রবীভূত থাকে, আর সেই অক্সিজেন ফুলকার সাহায্যে মাছের দেহকোষে পৌঁছায়। তাহলে এর থেকে আমরা সহজেই বুঝলাম যে আসলে জলে অক্সিজেন দ্রবীভূত থাকে। শুধু কি অক্সিজেন? অক্সিজেনের মতো অন্যান্য গ্যাসীয় পদার্থ যেগুলো বায়বীয় পদার্থ সেগুলো কম বেশি দ্রবীভূত থাকে। ফার্স্ট স্ট্যান্ডার্ডে যেটা বলা হচ্ছে, দেখো, তরল পদার্থের প্রায় সমস্ত গ্যাসই কম বেশি দ্রবীভূত থাকে। জলাশয়ের জলে বায়ুমণ্ডলীয় অক্সিজেন দ্রবীভূত থাকায় জলচর প্রাণীরা শ্বাসকার্য সম্পন্ন করে। আবার জলে নিমজ্জিত উদ্ভিদ সমূহ, মানে জলে যে সমস্ত গাছগুলো আছে সেগুলো কিন্তু দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের সাহায্যেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তাদের খাদ্য উৎপাদন করে। তাহলে এটা 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 বুঝলাম যে জলে ওই গ্যাসীয় পদার্থগুলো হলো দ্রাবক আর জল হলো দ্রাবক। তো দ্রাব্যতা কাকে বলবো সেটা আমরা একটু জেনে নিই। অলরেডি তোমরা ক্লাস 9-10-এ জেনেছো যে দ্রাব্যতা হলো কোনো সর্বোচ্চ পরিমাণ দ্রাবক যা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত থাকতে পারে। তো এটাকে একটু ভালো করে গুছিয়ে যদি আমরা বলি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোন দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, উক্ত উষ্ণতায় ওই পরিমাণ দ্রাবকের মানে পদার্থটির দ্রাব্যতা বলে, ওই পরিমাণ দ্রাবকে ওর দ্রাব্যতা বলে। তাহলে নির্দিষ্ট পরিমাণ কোন দ্রাবকে কোন পদার্থের কতটা দ্রবীভূত হবে সেটা দ্রাব্যতার মানে কতটা দ্রবীভূত হবে অর্থাৎ দ্রাব্যতার মান দ্রাব এবং দ্রাবকের প্রকৃতি, এটা একটু নোট করো, এমসিকিউ আসতে পারে। দ্রাব এবং দ্রাবকের প্রকৃতি উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে। তাহলে তিনটে ফ্যাক্টর, একটা দ্রাবকের প্রকৃতি, দ্রাব অথবা দ্রাবকের প্রকৃতি, উষ্ণতা এবং চাপ। যেহেতু কঠিন ও তরল পদার্থ প্রায় অসংলম্ব, এটা একটু বুঝে নেব। দেখো, কঠিন পদার্থকে তুমি চাপ দিলে তার আয়তন কি খুব একটা কমাতে পারবে? গ্যাসীয় পদার্থের পারবে। তাই গ্যাসীয় পদার্থ সংলম্ব হলে কঠিন তরল কিন্তু অসংলম্ব বা ইনকম্প্রেসিবল। কোন দ্রাবকে এদের দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব না লক্ষ্য করা গেলেও গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা কিন্তু চাপের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। তো আমরা এখানে একটা এই পার্টে চলে আসছি। এখানে তরলে গ্যাসের যে দ্রবীভবন, ডিজলিউশন অফ গ্যাস, সেটা আমরা একটুখানি দেখে নেবো। কোন গ্যাসকে একটি তরলের সংস্পর্শে আনলে গ্যাসের অণুগুলি তরলের মুক্ত পৃষ্ঠতলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আণবিক ব্যাখ্যা: এই সংঘর্ষ এবং গ্যাস অণুগুলির প্রতি তরল অণুগুলির মধ্যে যে আকর্ষণ, এই সংঘর্ষ এবং গ্যাস অণুগুলির প্রতি তরল অণুগুলির যে আকর্ষণ, অর্থাৎ ধরো এইটা যদি আমার তরলের তল হয়, তাহলে এই তরলের তলে যে অণুগুলো আছে তাদের প্রতি গ্যাসীয় অবস্থায় অণুগুলোর মধ্যে যে ইন্টারআণবিক আকর্ষণ, গ্যাসীয় অবস্থায় অণু আর এই তরল অবস্থার অণুদের মধ্যে একটা কি ইন্টারাকশন থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল। তো বলা আছে আকর্ষণ গ্যাসকে তরলে দ্রবীভূত হতে সাহায্য করে। তাহলে আকর্ষণ যত বেশি হবে তত দ্রুত কি হবে? দ্রবীভূত হতে চাই। এখন স্থির চাপ ও উষ্ণতায় যদি আমরা এটা একটা মনে করো বদ্ধ পাত্র নিয়েছি, তো কোনো গ্যাস নির্দিষ্ট আয়তনের তরলের সংস্পর্শে এলে গ্যাসটি কি হবে না? তরলে দ্রবীভূত থাকবে, অর্থাৎ গ্যাসের অণুগুলো ধীরে ধীরে দেখো নিচের দিকে যাচ্ছে। এই রেড অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে যে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ দ্রবীভূত হতে চাইছে। এখন প্রথম দিকে এই গ্যাসের অণুগুলির যে গ্যাসীয় দশা থেকে তরল দশায় দ্রবীভূত হওয়ার হার তরলে দ্রবীভূত গ্যাস অণুগুলির তরল দশা ত্যাগ করে গ্যাসীয় দশায় গমনের হার অপেক্ষা বেশি হয়। অর্থাৎ বিপরীত যে রেট, বিপরীত যে প্রক্রিয়া, মানে তরল গ্যাস থেকে তরল, এটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে গ্যাস। অণুগুলো গ্যাস থেকে লিকুইডে যে হারে আসে সে হারটা অনেক বেশি হয় প্রথম দিকে, যখন লিকুইড অণুগুলো অল্প অল্প করে গ্যাস হতে শুরু করে।
তো এর ফলে তরলে দ্রবীভূত পদার্থের গাঢ়ত্ব বাড়তে থাকে, তরলের মধ্যে যে গ্যাসীয় অণুগুলো আসছে তাদের মানে গাঢ়ত্ব বাড়ে, সময়ের সাথে সাথে তরলে গ্যাসের দ্রবীভবনের হার হ্রাস পায়। দ্রবীভবন মানে দ্রবীভূত হওয়ার হার। এক সময় কি হবে না, এই দেখো, তরল থেকে বাষ্পীভূত হওয়ার হার আর উল্টোটা বাষ্প থেকে তরলে দ্রবীভূত হওয়ার হার একসময় কি হবে, সমান হবে। তো এই সময় তরলে দ্রবীভূত গ্যাসের সঙ্গে তরলের মুক্ত পৃষ্ঠতলে উপস্থিত গ্যাসের একটি অণুগুলোর মধ্যে গতিশীল সাম্যাবস্থা বা ডিনামিক ইকুইলিব্রিয়াম, যেটা আমরা সাম্য অবস্থায় পড়েছি। তো এই অবস্থায় তরলে দ্রবীভূত গ্যাসের দ্রবণই হলো উক্ত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ এই যে অবস্থা, এই যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় আর বেশি কিন্তু এই তরল দ্রাবকের মধ্যে দ্রবীভবন সম্ভব নয়, মানে দ্রবীভূত হওয়া সম্ভব নয়। অর্থাৎ এই অবস্থায় আমরা বলতে পারি সর্বোচ্চ দ্রাবক দ্রবীভূত হয়েছে। তো এই অবস্থায় যে দ্রবণটা পাচ্ছি এটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলি। আর এই অবস্থায় যে পরিমাণ সর্বোচ্চ দ্রাবক এই দ্রাবকে দ্রবীভূত হয়েছে সেটাকেই বলা হবে দ্রাব্যতা। কার? ওই দ্রাবের দ্রাব্যতা। এখানে গ্যাসীয় পদার্থগুলো দ্রবীভূত হচ্ছে, তাহলে এটা ওই গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। এখন আমরা দেখে নিই কতগুলো বিষয়, যে বিষয়গুলির উপর তরলে গ্যাসের ও পদার্থের দ্রাব্যতা প্রভাব বিস্তার করে। অর্থাৎ তরলে যে গ্যাসের অণুগুলোর দ্রাব্যতা সেটা কি কি বিষয়ের উপর প্রভাবান্বিত হয় সেটা আমরা একটু জেনে নেব। তোমাদের সবাইকে আবারও বলবো, তোমরা প্লিজ বন্ধুদের একটু শেয়ার করো। আমার সঙ্গে যদি একটু, আমি তো পড়ছি, তোমরাও আমার সাথে পড়ো, দেখো তোমাদের ভাবনাটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের বোঝাটা অনেক ইজি হবে। তো চলো আমরা যে আলোচনা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং সলিউবিলিটি অফ এ গ্যাস ইন লিকুইড। কোন একটা গ্যাস কোন তরলে কতটা পরিমাণ দ্রবীভূত হবে সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা জানবো। প্রথম পয়েন্ট আমরা বলবো যে গ্যাস এবং তরল যারা দ্রবীভূত হবে, যে গ্যাস তরলে দ্রবীভূত হবে তাদের মধ্যে যে ইন্টারাকশন, ফোর্স অফ ইন্টারাকশন বা ক্রিয়াশীল আকর্ষণ বল বা ইন্টার অ্যাটমিক ফোর্সেস অফ ইন্টার মলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন যে যত বেশি হবে তত তরলে গ্যাসের দ্রবীভবনের মাত্রা বেশি হবে। তাহলে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সমস্ত গ্যাসের অণুগুলোর মধ্যে তীব্র আকর্ষণ আছে তাদের দিকে তো সহজে তরলায়িত করা যায়, আমরা এগুলো করেছি। আর যে সমস্ত অণু, যেমন ধরো হাইড্রোজেন বা হিলিয়াম, এই সমস্ত গ্যাসের অণুগুলোর প্রতি পরস্পরের প্রতি আকর্ষণ খুব দুর্বল, তাহলে এর দিকে সহজে তরলিত করা যায় না, ফোর্সেস অফ ইন্টারাকশন কম। তাহলে ফোর্সেস অফ ইন্টারাকশন যাদের বেশি তারা সহজেই তরলে দ্রবীভূত হবে এবং দ্রবীভবনের মাত্রা যথেষ্ট কি হবে, বেশি হবে। কিন্তু এই সমস্ত গ্যাস যাদের মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল খুব দুর্বল তাদের দ্রবীভবনের মাত্রাটাও কম হবে। এখন দেখো নেক্সট পয়েন্ট যেটা বলা হচ্ছে, দ্বিতীয় পয়েন্টে আমি যেটা বোঝালাম সেটাই তৃতীয় পয়েন্টে যেটা বলা হচ্ছে, দেখো যেসব গ্যাস তরল দ্রাবকে আয়নিত হয়, যেমন HCl তরল দ্রাবকে গিয়ে H+ আর Cl- আয়নিত হয়, সেই সব দ্রাবকের ক্ষেত্রে বলছে দ্রবীভবনের মাত্রা অনেক বেশি হবে। অ্যামোনিয়া জলে অতিশয় দ্রবীভূত হয় এবং বেঞ্জিন বা ক্লোরোফর্মে কিন্তু এর দ্রবীভবনের মাত্রা খুব কম, কারণ জলীয় দ্রবণে অ্যামোনিয়া আসলে গিয়ে দুটি আয়নে দ্রবীভূত মানে উৎপন্ন, দুটো আয়ন উৎপন্ন করে বিপরীত আয়নে H4+ এবং OH-। অর্থাৎ এই কারণে জলে অতিশয় দ্রবীভূত এরা হয়। জলে নাইট্রোজেন গ্যাসের দ্রাব্যতা অক্সিজেন গ্যাস অপেক্ষা কিন্তু অনেক কম। এখন এই প্রশ্নটা একটুখানি বুঝিয়ে দিই কেন কম। এখন খুব সহজ উত্তর হচ্ছে, দেখো নাইট্রোজেনের সঙ্গে জলের অণুগুলোর মধ্যে যে ইন্টারাকশন, ফোর্সেস অফ ইন্টারাকশন সেটা অনেক কম কম্পেয়ার টু অক্সিজেন, এবং জলের অণুগুলোর মধ্যে ফোর্সেস অফ ইন্টারাকশন অনেকটা বেশি। তাই দেখো মাত্র 21% হলেও অক্সিজেন মানে এয়ারে তার কিন্তু দ্রবীভূত হওয়া পরিমাণটা জলে অনেকটা বেশি হয়। নেক্সট আমরা আলোচনা করব উষ্ণতার প্রভাব, অর্থাৎ দ্রবীভবনের ক্ষেত্রে গ্যাসের তরলে দ্রবীভবনের ক্ষেত্রে উষ্ণতার প্রভাব। উষ্ণতার প্রভাবটা কিভাবে কাটে? ধরো একটা গ্যাস তরলে দ্রবীভূত হবে, তো গ্যাস যখন তরলে দ্রবীভূত হয় তখন আমরা জানি যে বেশ কিছুক্ষণ পরে একটা গ্যাসীয় সাম্যাবস্থার সৃষ্টি হয়। তো এই গ্যাসীয় সাম্যাবস্থা যখন প্রতিষ্ঠিত হয় তখন দেখা যায় যে এই প্রক্রিয়াটি আসলে তাপদায়ী। অর্থাৎ এই গ্যাস প্লাস তরল যখন দ্রবীভূত হয়ে যাচ্ছে, সম্পৃক্ত একটা দ্রবণ তৈরি করছে,
তখন দেখা যায় যে সিস্টেম থেকে কিছু পরিমাণ তাপ বেরিয়ে আসে, অর্থাৎ এটা একটা তাপমোচী পরিবর্তন, ভৌত পরিবর্তন, তাপমোচী। ঠিক আছে, তো এখন লাসাতেলিয়ার নিয়ম অনুযায়ী কি বলা হচ্ছে যে এই যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থা চলাকালীন যদি সিস্টেমের উষ্ণতা বাড়ানো হয়, তাহলে সিস্টেম নিজেকে এমন ভাবে বিন্যস্ত করবে যাতে করে তাপের হ্রাস ঘটে। তো যেহেতু ফরওয়ার্ড পরিবর্তনে অর্থাৎ সম্মুখ বিক্রিয়ায় বা এখানে বিক্রিয়া বলা হলো সম্মুখ প্রসেসে, সম্মুখ প্রক্রিয়াতে তাপের উৎপন্ন ঘটে, তাহলে অবভিয়াসলি এই বিপরীত প্রক্রিয়াতে কি হবে, তাপের হ্রাস ঘটবে বা শোষণ ঘটবে। তার মানে সাম্য অ্যাকচুয়ালি বাম দিকে সরে যাবে। অর্থাৎ যদি এরকম ধরি 1 লিটার জলে মনে করো 100 সিসি কোনো পদার্থ দ্রবীভূত হচ্ছিল কোন একটা নির্দিষ্ট উষ্ণতায়, ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এবং উষ্ণতা বাড়িয়ে যদি 30 ডিগ্রি করা হয়, তাহলে কিন্তু আর সম্পৃক্ত দহনে আমরা 100 সিসি ওই দ্রাব পাবো না, পাবো হয়তো 90 সিসি কম। আরো টেম্পারেচার ধরো 40 ডিগ্রি করলাম বাড়িয়ে, তখন দেখা যাবে যে ওই দ্রবীভূত হওয়া পরিমাণটা কিন্তু আরো কমে যাচ্ছে। তার কারণ লাসাতিলের নিয়ম অনুযায়ী সাম্যটা কিন্তু বাম দিকে সরছে। তাহলে সিম্পলি আমরা বুঝলাম কি, উষ্ণতা যত বাড়াবে গ্যাসে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতাটা কমছে। তুমি যদি একটা এক্সপেরিমেন্ট করে নাও তাহলে বুঝতে পারবে। দেখো, দুটো থামসাপের বোতল নাও, একটাকে ঠান্ডায় রাখো, ঘরের ছাওয়ায় রাখো, আর একটাকে রোদে রাখো। দেখবে 1 ঘন্টা পরে দেখবে দুটোকে যদি ওপেন করতে যাও, দেখবে প্রচন্ড পরিমাণে একটা ভেতর থেকে চাপ বেরিয়ে আসছে, যেটাকে রোদে রেখেছিলেন। তার মানে কি, ওখান থেকে ওখানে আসলে দ্রবীভূত হওয়া যে কার্বন ডাইঅক্সাইড সেটা বেরিয়ে এসেছে কোথায়, বোতলের ওপরের দিকটায়, মানে বাষ্প অবস্থাতে। ফলে প্রচন্ড চাপে ওটা বেরিয়ে আসছে। কিন্তু ঘরে রাখা বোতলটিতে উষ্ণতা কম থাকার জন্য দ্রাব্যতাটা যথেষ্ট পরিমাণে থাকে। সিম্পলি আমরা এটা বুঝলাম যে দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে কিন্তু ব্যস্ত সম্পর্ক। অবশ্যই গ্যাসীয় পদার্থের মানে তরলে গ্যাসীয় পদার্থের দ্রবীভবনের ক্ষেত্রে বলা হচ্ছে। নেক্সট আমরা আলোচনা করবো, হ্যাঁ আর একটা বলা যেতে পারে যে যখন দেখবে জলকে ফোটানো হয় কাচের পাত্রে, দেখবে নিচের দিক থেকে জলের বুদবুদ পরিষ্কার কিন্তু উপর দিকে উঠে যেতে আমরা দেখি পরিচালন প্রক্রিয়া। তার কারণ সিম্পলি জলের মধ্যে যে দ্রবীভূত গ্যাসীয় পদার্থ গুলো আছে সেগুলো তার দ্রবীভবনের মাত্রা কমে, উষ্ণতা বাড়ালে, ফলে তারা উপরের দিকে উঠতে থাকে। এটা আমরা তো প্রাত্যহিক জীবনে আমরা দেখেছি। নেক্সট আমরা আলোচনা করবো কি, চাপের প্রভাব। নেক্সট আমরা আলোচনা করবো চাপের প্রভাব। দেখো, চাপের প্রভাবটা খুব সহজে আমরা বুঝে যাবো। একটা এই এক্সপেরিমেন্ট যদি আমরা করি, দেখো এটা একটা বদ্ধ পাত্র, মনে করো এখানে পিস্টন আনানো। পিস্টন মানে ঠিক তোমরা যে আগুন দেওয়ার যে যন্ত্রটা আছে তোমাদের সাইকেলে পাম্প দাও, ঠিক সেরকম একটা ভাব দেওয়ার একটা পিস্টন দেখবে তোমরা এই যে পুশ করো, সেটা ওঠানামা করে, এখানেও সেই একই অবস্থা করা আছে। এখন ধরে নিই কোনো একটা উষ্ণতা, ধরে নিই 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার এই গ্যাসে একটা সাম্য দ্রবণ তৈরি করা আছে। মানে এখানে যে পরিমাণ গ্যাস আছে সেই গ্যাস কিন্তু সমহারে দ্রবীভূত হচ্ছে, আবার দ্রবীভূত গ্যাস আবার বেরিয়ে আসছে, অর্থাৎ গ্যাসীয় সাম্য প্রতিষ্ঠা হয়েছে। এখন এই পিস্টন থেকে উপর দিকে যদি চাপ দিই, তাহলে কি হবে বলতো, ভেতরে চাপ বাড়বে। তার মানে এই যে আয়তনটা, এই আয়তনটাও কমতে থাকবে। তাহলে কি হবে না, এই গ্যাসীয় অবস্থায় প্রতি একক আয়তনে অণুর সংখ্যা কিন্তু আগের থেকে অনেক বেড়ে যাবে। মানে আগে যখন পিস্টনের চাপ দিইনি, তখন যতটা প্রতি একক আয়তনে অণুর সংখ্যা থাকবে, এখন তো বেড়ে গেছে। তাহলে কিন্তু তোমার রাসায়নিক সাম্য বিঘ্নিত হবে। কেন না, রাসায়নিক সাম্য বিঘ্নিত হয়েছিল তখন যখন প্রতি একক আয়তনে অণুর সংখ্যা কম ছিল। এখন যেহেতু প্রতি একক আয়তনে অণুর সংখ্যা বেড়ে গেছে, তাহলে এই বেশি অণুগুলো আরো কি করবে, তরলের উপরিতলে বেশি সংঘর্ষ করবে, ফলে আরো তারা দ্রবীভূত হতে চায়। আরো পিস্টনে চাপ বাড়ালে আরো দ্রবীভূত হতে থাকবে। তার মানে কি বোঝা গেল, যে চাপ যত বাড়াবে তরলে গ্যাসের দ্রাব্যতাও তত বাড়ছে। তো এই যে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি ঘটে, এটা হেনরি সূত্র থেকে বিজ্ঞানী উইলিয়াম হেনরি 1803 খ্রিস্টাব্দে তিনি দেখালেন স্থির উষ্ণতায় বিভিন্ন তরল দ্রাবকে যে বিভিন্ন গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয়, সেটা অ্যাকচুয়ালি চাপের উপর নির্ভর করে, এবং তিনি সেই অনুযায়ী একটা সূত্র দিলেন। সূত্রে বলা হলো স্থির উষ্ণতায়, নোটিট, স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে, অবশ্যই বিশুদ্ধ তরল দ্রাবকে, কোনো গ্যাসের দ্রাব্যতা, সেই অক্সিজেন হোক নাইট্রোজেন হোয়াট এভার, দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। অর্থাৎ আমি যদি কোনো গ্যাসের দ্রাব্যতা আমি যদি বলি এক্স মোল পার লিটার, কোনো গ্যাসের দ্রাব্যতা আমরা যদি বলি এক্স মোল পার লিটার, তাহলে এই এক্স কি হবে বলছে, ওই অবস্থায় চাপের সঙ্গে সমানুপাতিক হবে যখন উষ্ণতা আমার স্থির আছে।
তাহলে এখান থেকে আমি লিখতে পারি x সমান কি ধ্রুবক ইনটু p, এই ধ্রুবক আমরা হেনরির কনস্ট্যান্ট বলা হচ্ছে কি h। সো এখানে p x সমান হচ্ছে আমরা বলতে পারি, এটাকে ঘুরিয়েও নিতে পারি, এইটাকে যদি x সমানুপাতি হয় তাহলে আমরা বলতে পারি p সমানুপাতি x, এটাও বলতে পারি। তো এখান থেকে সরি এই রিলেশনটা আমরা এইখানে না এইভাবে লিখে এখান থেকে আমরা এইভাবে লিখবো, দেখো p সমান সেখান থেকে একটা ধ্রুবক আনতে পারি কে এক্স, আসলে আমরা এইভাবে মানে মানে এইভাবেই আমরা প্রকাশ করব, সেখানে কে এইচ বলা হচ্ছে p সমান, অর্থাৎ গ্যাসের চাপের মান যত বাড়াবো এক্স এর মান অর্থাৎ দ্রবীভূত হওয়ার মান তত বাড়বে। এখানে কে এইচ হলো হেনরিজ কনস্ট্যান্ট বা হেনরির ধ্রুবক, অর্থাৎ গ্যাসের তরলে গ্যাসের যে দ্রাব্যতা সেই সংক্রান্ত হেনরির সূত্র হলো পি সমান কে এইচ ইন্টু এক্স। এটা হচ্ছে গাণিতিক একটা সম্পর্ক। তো আমরা এখানে একটুখানি উল্লেখ করবো যে স্যার এক্সটা আসলে কোন ইউনিটে প্রকাশ করা হয় না, তরলে গ্যাসের দ্রাব্যতা নরমালি আমরা মোল ভগ্নাংশ এককে প্রকাশ করি। তো মোল ভগ্নাংশ যদি এক্স যদি মোল ভগ্নাংশে প্রকাশ করি সেক্ষেত্রে পি হচ্ছে অ্যাটম, এটিএম বা অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটিএম ইউনিটে প্রকাশ করা হয়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কে এইচ এর একক সমান কি না পি এর একক বাই এক্স এর একক। তাহলে কে এইচ এর একক সমান কি না স্যার পি এর একক এটিএম, আর এক্স তো মোল ভগ্নাংশ, তো এক্স যদি মোল ভগ্নাংশ হয় এক্স সমান কি নাম্বার অফ মোলস অফ সলিড ডিভাইডেড বাই টোটাল নাম্বার, এটা হচ্ছে দ্রাবক 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 আর এটা হচ্ছে দ্রাবক প্লাস দ্রাবক এই ইউনিটটা। তাহলে এখান থেকে মোল ভগ্নাংশ যেটা পাচ্ছি এদের তো নাম্বার অফ মোলস তাহলে ইউনিট লেস হয়ে গেল, তাহলে এখানে কে এইচ এর একক শুধু এটিএম হবে। আর এখানে একটা বলি যে ধরো আমি একাধিক কম্পোনেন্ট যদি কোনো তরল দ্রাবকে দ্রবীভূত হয়, ধরো এ বি সি হোয়াট এভার, তাহলে সেক্ষেত্রে গ্যাসের আংশিক চাপ পি এ সমান হবে কি না স্যার কে এইচ ইন্টু এক্স এ, পিবি সমান কি হবে স্যার কে এইচ ইন্টু এক্স বি। তোমরা আংশিক চাপ ডাল্টনের আংশিক চাপ সূত্র পড়েছো, তাহলে সেক্ষেত্রে টোটাল চাপ হবে পি, পি সমান সেক্ষেত্রে আমরা বলবো পি এ প্লাস পিবি, পি এ প্লাস পিবি। এগুলো তো আমরা অলরেডি জেনেছি। কোথায় জেনেছি এগুলো না যখন আমরা ক্লাস 11-এ পড়ছিলাম তখন এগুলো আমাদের আলোচনা হয়েছে। তো এখন আমরা হেনরির সূত্রের লেখচিত্রটা একটু জাস্ট বুঝে নেব। দেখো এখানে কি বলছে হেনরির সূত্রের লেখচিত্র, দেখো তুমি যদি সূত্রটা তুমি তো পেয়ে গেছো, সূত্রটা কি পেয়েছো না স্যার পি সমান কে এইচ ইন্টু এক্স। তাহলে আমরা যদি বলি এক্স সমান কি হবে স্যার এক্স সমান হবে 1 বাই কে এইচ ইন্টু পি। তাহলে আমি যদি এটাকে ওয়াই অক্ষের সঙ্গে তুলনা করি, এটাকে যদি এক্স অক্ষের সঙ্গে তুলনা করি, তাহলে এইদিকে আমার হবে মোল ভগ্নাংশ, আর এইদিকে আমি যদি গ্যাসের চাপ প্রকাশ করি, তাহলে যে লেখচিত্র পাবো সেই লেখচিত্রে দেখো পি এর মান 0 হলে এক্স এর মান 0, তার মানে এই মূল বিন্দুতে এটা কি হবে এই তো এক্ষেত্রে দেখো আমি যদি এখান থেকে একটা লম্ব টানি উপর থেকে, তাহলে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে নতি, এই সরলরেখার নতি যদি বলি, এই যে সরলরেখা পাচ্ছি আমরা একটা লেখচিত্রের দ্রাব্যতা বনাম যে মোল ভগ্নাংশ, আমরা সরি দ্রাব্যতা বনাম যে চাপ, লেখচিত্রে যে আমরা এরকম সরলরেখা পাবো তাদের নতি কি হবে বিভিন্ন টাইপের হবে, কারো নতি বেশি হবে কারো নতি কম হবে। অবভিয়াসলি এই লেখচিত্রে দেখো নতিটা অনেক বেশি হবে, লম্বর মানটা বেশি, এই লেখচিত্রে দেখো লম্বের মানটা কম, ভূমিটা অনেকটা বেশি, তার মানে এর নতি কম। তার মানে এখানে অ্যাকচুয়ালি নতি সমান কি দাঁড়াচ্ছে না স্যার 1 বাই কে এইচ। দেখো এইটা তো নতি বোঝায়, আমরা জানি ওয়াই সমান এম এক্স, এই সরল রেখা যদি তুলনা করি এম এক্স, এমটাকে আমরা বলি নতি, তাহলে 1 বাই কে এইচ সমান নতি, তার মানে কে এইচ এর মান যত বেশি হবে নতির মান তত কম হবে। তাহলে অবভিয়াসলি আমরা কি দেখছি এই যে হিলিয়াম, এই হিলিয়ামের নতি সবচেয়ে কম, তার মানে এর কে এইচ ভ্যালু বেশি, এর কে এইচ ভ্যালু হাইয়েস্ট। আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নতি সবচেয়ে বেশি, তাহলে এর ক্ষেত্রে কে এইচ ভ্যালু সবচেয়ে কম। তাহলে উল্টোটাও বলতে পারি যার কে এইচ ভ্যালু কম তার ক্ষেত্রে নতি বেশি, তাহলে অক্সিজেনের যেহেতু কে এইচ ভ্যালু কম তার ক্ষেত্রে আমরা বলবো নতি বেশি, অর্থাৎ গ্যাসের দ্রাব্যতা বেশি। এখান থেকে এটা বলতে পারি নতি বেশি মানে গ্যাসের দ্রাব্যতা বেশি। তারপরে যে তরলের কে এইচ ভ্যালু কম সেই ভ্যালুর তার ক্ষেত্রে নতি বেশি, অবভিয়াসলি এই লাইনটা বেশি, তার মানে সরলরেখা আরো এরকম স্টিপ হতে থাকবে, তার মানে তার দ্রাব্যতাটাও অনেক বেশি হবে। আসলে এই ব্যাখ্যাটাই আমাদের এখানে
জানানোর ছিল। তো এখানে এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দেখো কে এইচ এর একক। তো তোমরা যে রিলেশনটা পেয়েছিলে এক্স সমান কে এইচ ইন্টু পি, সরি পি সমান কে এইচ এক্স, পি প্রেসার সমান কে এইচ এক্স, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে এইচ সমান দেখো পি বাই এক্স। তাহলে পি এর সিম্পলি এটিএম আমরা জানি, এক্স তোমার ভগ্নাংশের কোনো একক নেই, তাই স্বাভাবিক নিয়মেই কে এইচ এর একক কিন্তু এটম, অ্যাটমসফিয়ার, এটিএম অ্যাটমসফিয়ার। এখন এখন এই লেখচিত্রটা আমরা একটু ব্যাখ্যা করবো, হেনরি সূত্রের যে লেখচিত্র। দেখো সম্পর্ক যেটা আমরা দেখছি পি সমান কে এইচ এক্স, তাহলে দেখো পি প্রেসার ভার্সেস যদি আমরা এক্সট্রা মানে মোল ফ্র্যাকশন গ্যাসের দ্রবণে গ্যাসের দ্রাব্যতা যদি মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো যখন পি এর মান প্রেসার যখন 0 তখন এক্স 0, তাহলে এটা মূল বিন্দুতে স্টার্ট হবে। এবার সমীকরণটা কি না স্যার, সমীকরণটা হচ্ছে আমার পি সমান কে এইচ ইন্টু এক্স। তাহলে দেখো এটাকে আমরা যদি তুলনা করি, এক্স সমান কি লিখতে পারি না 1/kh ইন্টু পি। তাহলে এইটাকে যদি ওয়াই অক্ষের দিকে আর এটাকে যদি এক্স অক্ষের দিকে তুলনা করি, তাহলে এ মানে নতি সরলরেখার নতি হচ্ছে 1/h, এবং এটা একটা সরলরেখার সমীকরণকে প্রকাশ করে। তাহলে সরলরেখার সমীকরণকে প্রকাশ করছে কি না দ্রাব্যতা বনাম চাপ যে লেখচিত্র। এখন এই নতির মান বিভিন্ন হলে কি হবে না গ্যাসের দ্রাব্যতাটাও বিভিন্ন হবে। দেখো আমি যদি বলি যে এই নতির মান যার বেশি, ভালো করে দেখো এখানে নতির মান বেশি কার না ও কে ও টু, ও টু দ্রাব্যতা বেশি। তাহলে আমরা যদি বলি এক্স ও টু এটা কি গ্রেটার দ্যান কি বলবো না স্যার এক্স এন টু, একই চাপে গ্রেটার দ্যান এক্স এইচ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে নতি যেহেতু বেশি, তাহলে নতি সমান কি না লম্ব বাই ভূমি, তাহলে লম্ব পাতটা তখন অনেক বেশি একই চাপে। ঠিক ওর ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে কমে গেল, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি 1/kH_O2, এক্স সমান কি 1/kH_O2 কিন্তু পি। তাহলে KH_O2 এর মান যত কম হবে দেখো XO2 এর মান তত বেশি হবে। তার মানে KH_O2 এর মান সবচেয়ে কম। তার মানে এর থেকে বলতে পারি যার KH এর মানটা যত বেশি হবে তার দ্রাব্যতা তত কম হবে। সেটাই বলা হচ্ছে, দেখো সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো 25°C উষ্ণতায় KH_O2 সবচেয়ে মিনিমাম, সেগুলো তার দ্রাব্যতা হাইয়েস্ট। মানে সরলরেখার নতি কি প্রকাশ করে, দ্রাব্যতা প্রকাশ করে, এবং এই দ্রাব্যতা কার সঙ্গে সম্পর্কযুক্ত না স্যার দ্রাব্যতা এক্স সিম্পলি ভ্যারিজ টু 1/kH। তবে সিম্পলি বাড়লো কি এটা হলো কি KH যত বাড়বে KX এর মান তত কমবে। হিলিয়ামের যেহেতু KH সবচেয়ে কম তাই অক্সিজেনের দ্রাব্যতা সবচেয়ে বেশি। তো এই হচ্ছে লেখচিত্রের কনসেপ্ট। নেক্সট পরের অংশ, এখানে একটুখানি আমরা একটা নতুন একক শিখবো। নতুন এখানে একটা বক্তব্য আছে, দেখো এগুলো যখন গণিত আমরা যখন সমস্যা সমাধান করবো তখন এটা লাগবে কি সেটা। যদি আমরা ধরে নিই স্থির উষ্ণতায় কোন তরলে যে দ্রাব দ্রবীভূত হবে তার মূল ভগ্নাংশের জায়গায় মোলার গাঢ়ত্ব প্রকাশ করবো, এবং প্রযুক্ত চাপের সময় যদি সমানুপাতিক ধরে নিই, অর্থাৎ আমি যদি ধরে নিই সি সমানুপাতিক পি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, সেক্ষেত্রে বলছি সি সমান KHP, সেক্ষেত্রে KH এর একক কি হবে না স্যার সি এর একক বাই পি এর একক। সি এর একক কি হবে জানি মোলার গাঢ়ত্ব মানে মোল পার লিটার, আর পি এর একক কি না অ্যাটমসফিয়ার। তাহলে ডিভাইডেড বাই এটিএম আউটার হলে এটিএম ইনভার্স। এই হচ্ছে গল্প। তো আমরা হেনরি ধ্রুবকের কতগুলো বৈশিষ্ট্য অলরেডি আলোচনা করেছি। প্রথম দেখো KH এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ যে দ্রাবক, এখানে তো দ্রাবক তো গ্যাস, তো KH এর মান যেভাবে হবে দ্রাব্যতাটাও সেভাবে পরিবর্তিত হবে। দেখো KH এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, এটা বলা হচ্ছে স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট তরল দ্রাবকে KH এর মান বিভিন্ন হয়, যেটা চার্টে দেখানো হয়েছে। নাইট্রোজেন অক্সিজেনের KH এর মান দেখানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছি অক্সিজেনের KH ভ্যালু কম, এই জন্য নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের দ্রাব্যতা বেশি। 2 নম্বর বলা আছে KH এর মান শুধু গ্যাসের উপর নির্ভর করে তা নয়, তরল দ্রাবকের উপর নির্ভর করে।
যেমন একই উষ্ণতায় 20°C জল এবং বেঞ্জিন, নাইট্রোজেন গ্যাসটিকে দ্রবীভূত করে জলে অনেক বেশি দ্রবীভূত হচ্ছে, বেঞ্জিনে দ্রবীভূত হচ্ছে কম, তাহলে বেঞ্জিনের কেএইচ ভ্যালু কম। ভুল বললাম, জলে কেএইচ ভ্যালুটা বেশি, তাহলে দ্রাব্যতা কম, কিন্তু বেঞ্জিনে নাইট্রোজেনের দ্রাব্যতা হবে বেশি, দেখো কেএইচ ভ্যালুটা কম। তো নেক্সট চলে আসছে দুটি গ্যাসের আংশিক চাপ যেখানে একই হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। যখন পি একই থাকবে তখন কেএইচ ইনটু যে এক্স, যেমন পিভি সমান ধ্রুবক, এরকম ব্যাপারটা। পিভি সমান ধ্রুবক, আমি এটাকে যদি ধ্রুবক ধরে নিই, দুটো গ্যাসের ক্ষেত্রে চাপ একই, তাহলে কি বলতে পারি, তখন কেএইচ সমান কি হবে না, ধ্রুবক পি ধ্রুবক ডিভাইডেড বাই এক্স, তাহলে কে বাড়লে কেএইচ কমবে, অথবা কেএইচ কমলে এক্স বাড়বে, একই কথা, যেহেতু পি একই। সেখানে বলা আছে দুটো গ্যাস যাদের আমি ধরে নিচ্ছি যে আংশিক চাপ একই হবে, কিন্তু উষ্ণতা যদি পাল্টায়, মানে উষ্ণতা যদি বেশি কম হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, উষ্ণতা ব্যবহারটা পরে আসছি, যদি একই চাপ রাখি তাহলে যে গ্যাসের ক্ষেত্রে কেএইচ এর মান বেশি সেক্ষেত্রে দ্রাব্যতা কম, অথবা দ্রাব্যতা কম হলে কেএইচ এর মান বেশি, একই ব্যাপার। নেক্সট হচ্ছে উষ্ণতার উপর ভ্যারিয়েশন, তবে উষ্ণতা বাড়লে আমরা জানি কি হয়, গ্যাসের দ্রাব্যতাটা সাধারণত কমে। কেএইচ এর মান সেখানে দেখানো হচ্ছে, দেখো কেএইচ এর মান যেটা প্রকাশ করা হয়েছে, যেখানে লক্ষ্য করো যে 25°C উষ্ণতায় গরম জল, মানে 37°C 25° তুলনায় কম ঠান্ডা জল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখো 25°তে কেএইচ এর মান কম, তাহলে দ্রাব্যতা বেশি। সেই কারণেই আসলে গ্রীষ্মকালে জলচর প্রাণী যেটা মাছ যতটা স্বাচ্ছন্দ্য অনুভব করে জলে, যেহেতু অক্সিজেনটা অনেক কমে যায়, শীতকালে সেই স্বাচ্ছন্দ্যটা অনেক বেড়ে যায়। নেক্সট হচ্ছে দেখো গাণিতিক সমস্যা সমাধানে একটু মনে রাখবো আমরা পি সমান কেএইচ এক্স, এই রিলেশনে কেএইচ এর একক কিন্তু এটিএম, আর সি সমান কেএইচ পি, এখানে মোল পার লিটার অ্যাটম ইনভার্স কেএইচ এর একক। হেনরি সূত্রের প্রযোজ্যতা আমরা আলোচনা করে নিই। তরল দ্রাবকে কোনো গ্যাস যদি অধিক মাত্রায় দ্রবীভূত হয় অথবা বিয়োজিত বা সংযোজিত হয়, হেনরি সূত্র প্রযোজ্য হয় না। যেমন অ্যামোনিয়া, ICL, এরা দেখবে প্রচুর সবচেয়ে বেশি মাত্রায় দ্রবীভূত হয়। আসলে দ্রবীভূত হওয়ার কারণ হচ্ছে এরা আয়নিত হয়, এবং জলে আয়নিত হওয়ার কারণে দ্রুত এরা জলে, যেহেতু পোলার দ্রাবক, দ্রুত এবং অনেক বেশি মাত্রায় দ্রবীভূত হয়, কাজে এই ক্ষেত্রে হেনরি সূত্র প্রযোজ্য নয়, মনে রাখবে। 2 নম্বর, কোনো তরলে যদি উষ্ণতা মান খুব বেশি হয়, কম হয় এবং চাপ খুব বেশি হয়, তখনও হেনরি সূত্র প্রযোজ্য নয়। আর তরল দ্রাবকের সঙ্গে কোনো গ্যাস যদি বিক্রিয়া করে ফেলে, সেক্ষেত্রে হেনরি সূত্র প্রযোজ্য নয়। কতগুলি ঘটনার কথা আমরা একটু বলবো সংক্ষেপে। হেনরি সূত্রের সাহায্যে কতগুলি আমরা ব্যবহারিক ঘটনার ব্যাখ্যা করব। তোমরা দেখেছো যে লেমনেডের বোতল বা কোকা-কোলা, থামস আপ, এইসব বোতল যখন ছিপি খোলা হয়, তখন আসলে ছিপির যে উপরের অংশ, উপর দিকটা ফাঁকা থাকে, এই ফাঁকা অংশে কিন্তু প্রচন্ড চাপে গ্যাস বেরিয়ে আসে। এই মুখটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু উপরের চাপটা কমে যাচ্ছে, সে কারণে কি হয়, যে দ্রবীভূত যে গ্যাস, অর্থাৎ দ্রাবক হিসেবে যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে, সে প্রচন্ড চাপে বেরিয়ে আসে, কারণ আমরা জানি দ্রাব্যতা কমে যখন চাপ কমে। তাই মুখটা অর্থাৎ ছিপিটা খোলার সঙ্গে সঙ্গে প্রচন্ড দ্রবীভূত, প্রচন্ড বেশি পরিমাণে দ্রবীভূত যে কার্বন ডাইঅক্সাইড সেটা বেরিয়ে আসে, এবং সাম্যাবস্থা সৃষ্টি করার জন্য গ্যাসটাকে প্রচন্ড চাপে তরল সমেত বাইরে বের করার চেষ্টা করে, সেই জন্য একটা ফোয়ারা মতো কিছু ঘটে। জলের নিচে শ্বাসক্রিয়া, এটা ভেরি ইম্পর্টেন্ট। স্কুবা ডাইভিং যারা করে তারা জানে যে কি ভীষণ যন্ত্রণা হয় যখন জল থেকে উপরের দিকে শরীরটা উঠে আসে। স্কুবা, এখানে হচ্ছে শ্বাসযন্ত্রকে বোঝাচ্ছি, এই শ্বাসযন্ত্রের মধ্যে মূলত নাইট্রোজেন এবং অক্সিজেন ফিলিং করা হয়, এবং এই প্রচন্ড চাপে যখন এরা ইনহেল করে, তখন এই চাপের কারণে এই অক্সিজেনটা এদের লাংস থেকে হার্ট থেকে টোটাল শরীরের মধ্যে যে তরল, শরীরের বিভিন্ন তরলে কিন্তু এই অক্সিজেনের দ্রাব্যতা বেড়ে যায়। এখন যখন এরা উপরের দিকে উঠে আসে, অর্থাৎ এদের যখন শরীরটা উপর দিকে উঠে আসে, যখন চাপ কমে, বাহ্যিক চাপটা কমে যায়, তখন কি হয়, শরীরের থেকে মানে যে সমস্ত দ্রবীভূত অক্সিজেন দিয়ে, কারণ স্কুবা যন্ত্র তখন খুলে দেওয়া হবে, শরীর যখন জাস্ট বাইরে বেরোবে আর কি, তখন যন্ত্র বাইরে বের করার পর যখন এটা
মুখটা থেকে মানে এটা নাকশটা সরিয়ে দেওয়া হবে, তখন কি হবে, দুটো শরীরের ভেতরে যে অতিরিক্ত গ্যাস গুলো বেরোনোর চেষ্টা করবে এবং প্রচন্ড যন্ত্রণা হবে, যেটাকে বলা হচ্ছে ডিকম্প্রেশন সিকনেস। তো সেই জন্য বর্তমানে যে একটা স্বয়ংক্রিয় শ্বাসযন্ত্রের মধ্যে সরি এদের একটা শ্বাসযন্ত্রের চেম্বারে রাখা, যেখানে কি হচ্ছে এদের ধীরে ধীরে চাপটা কমানো হয়। সেখানে চাপটা কমানো হয়, তাতে কি হবে শরীরের ভেতর থেকে যেহেতু ধীরে ধীরে বাইরের চাপ কমছে, তাই ভেতর থেকে চাপটাও বাইরের সঙ্গে সামঞ্জস্য করার জন্য ধীরে ধীরে শরীর থেকে সলিউট মানে গ্যাসীয় দ্রব্যগুলো বেরোনোর চেষ্টা করবে, ফলে যন্ত্রণাটা অনেক কম অনুভূত হবে। তো বর্তমানে স্বয়ংক্রিয় শ্বাসযন্ত্রে মানে স্কুবা যন্ত্রের মধ্যে নাইট্রোজেনের পরিবর্তে হিলিয়াম ব্যবহার করা হয়, কারণ হিলিয়ামের আমরা জানি কেএইচ ভ্যালু খুব বেশি হওয়ার জন্য দ্রাব্যতা খুব কম হয়। আর তাই রক্তে নাইট্রোজেন গ্যাসের তুলনায় হিলিয়াম গ্যাসের দ্রাব্যতা যেহেতু কম হয়, সেই জন্য বেরিয়ে আসার প্রবণতাও কম হয়, সেই জন্য সিকনেসটা অনেক কম হয়। আবার যারা পাহাড়ের উপর দিকে ওঠে, যেহেতু উপর দিকে উঠলে বাতাসে কি হয়, বাতাসে অক্সিজেনের পরিমাণটা কম হয়, তাহলে এদের শরীরে যে ভেতরে যে চাপটা সেই চাপটা যতটা ছিল তার তুলনায় কমতে থাকে, তার ফলে অক্সিজেনের দ্রাব্যতাও কমতে থাকে এবং শরীরে অক্সিজেনের অভাব পড়ে। এটাকে অ্যানোক্সিয়া বলে, অক্সিজেনের অভাব। এর জন্য যে উপসর্গগুলো হয় সেগুলো হচ্ছে দুর্বলতা, শ্বাসকষ্ট ইত্যাদি, মানে সব ভমিটিং। তো এই ছিল কতগুলি ব্যবহারিক ঘটনার ব্যাখ্যা, যেগুলো নর্মালি কিসে হয়, এই তরলে গ্যাসের দ্রাব্যতার পার্থক্যজনিত কারণে, চাপের পার্থক্যজনিত কারণে দ্রাব্যতার পার্থক্য ঘটে এবং তার জন্যই এই সমস্যাগুলো ঘটতে থাকে। এরপর দু একটা আমরা প্রবলেম দেখে নেবো সলিউশন। 298 কে উষ্ণতায়, কেমন উষ্ণতায় নাইট্রোজেন গ্যাসের হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে, এটা কেএইচ ভ্যালু। একটি গ্যাস মিশ্রণে নাইট্রোজেন গ্যাসের মোল ভগ্নাংশ 0.8, 298 কে উষ্ণতায় এবং 5 atm চাপে উক্ত মিশ্রণ থেকে কত মোল নাইট্রোজেন গ্যাস 10 মোল জলে দ্রবীভূত হবে। আচ্ছা, তো এইটা করার জন্য প্রথমে আমরা আগে ডেটাগুলোকে পুট করে নিই। নাইট্রোজেনের এখানে আংশিক চাপ কত দেওয়া আছে, এই যে জলে নাইট্রোজেন গ্যাসের চাপ দিয়ে দিয়েছে এই মোল ভগ্নাংশটা দিয়েছে। তাহলে মোল ভগ্নাংশ থেকে আমরা যে সূত্রটা জানি, পি অফ N2 ইকুয়ালস কি এক্স অফ N2 ইনটু টোটাল প্রেসার। তো টোটাল প্রেসার যেহেতু এখানে 5 atm, যেটা আমরা এখানে পুট করেছি দেখো, আর এক্স ইনটু ভ্যালুটা আমরা পেয়ে গেছি 0.8, বসিয়ে দেন 4। তাহলে নাইট্রোজেন গ্যাস এর আংশিক চাপ এই গ্যাস মিশ্রণে কত, 4 atm। এবার বলছে যদি 10 মোল জলে দ্রবীভূত নাইট্রোজেন গ্যাসের মোল ভগ্নাংশ আমরা ধরে নিচ্ছি এক্স ইনটু, জানি না 10 লিটার জলে কতটা দ্রবীভূত হয়, আমি সেটা ধরলাম এক্স ইনটু। তাহলে সেক্ষেত্রে পি ইনটু সমান কে ইনটু এক্স ইনটু। আচ্ছা, এই হেনরি সূত্র অনুসারে আমরা জানি যে নাইট্রোজেনের আংশিক চাপ যদি পি ইনটু বলি, তাহলে সেক্ষেত্রে হেনরি ধ্রুবক কে ইনটু এক্স ইনটু, এখানে দেখো পি ইনটুর ভ্যালু 4 atm আর কেএইচ ভ্যালু তো দেওয়া আছে 8.6 ইনটু 10^4, তার সঙ্গে তার মোল ভগ্নাংশ এক্স ইনটু। আমি জানি না এক্স ইনটুর মানটা কত, আমি এটা গুণে করবো। তাহলে ডিটারমিনেটিং ফ্যাক্টর হচ্ছে এখানে এক্স ইনটুর মান বেরিয়ে গেলে এটা 4.65 ইনটু 10^5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 10 মোল জলে দ্রবীভূত নাইট্রোজেন আমার কত, দ্রবীভূত নাইট্রোজেনের মোল ভগ্নাংশ হচ্ছে এটা। মোল সংখ্যা যদি n হয়, n ডিভাইডেড বাই n প্লাস জলের মোল সংখ্যা, এটাই তো মোল ভগ্নাংশ, মানে কোন একটা কম্পোনেন্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল, সেটাই এটা। তো এখানে আমরা n এর মানটা নির্ণয় করব, আর জলের মোল সংখ্যাটা এখানে একটা জিনিস বলেছে, দেখো এখানে একটা জিনিস উপেক্ষা করতে বলেছে, সেটা একটু দেখে নাও। এখন দেখো যেহেতু বলা হচ্ছে যে জলে অন্যান্য উপাদানগুলির মোল সংখ্যা প্রায় নগণ্য, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দেখো জলের n প্লাস জলের মোল সংখ্যা প্লাস এই যে n, সেটা প্রায় কি হতে পারে, জলের মোল সংখ্যা 10 এর সঙ্গে সমান হতে পারে। তো এখন এখানে দেখো তোমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো 10 মোল জল,
ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এইটা প্রায় 10 ধরে নিতে পারি। তাহলে এর মান কত হচ্ছে 4.65 ইন্টু 10⁻⁵ ছিল, এখানে -5 ছিল, 10 দিয়ে গুণ করলে এখানে -5 হবে, সরি -5 হবে, পরের টার্মটা এটা 10 দিয়ে গুণ হলে এটা। তো এই হলো নাইট্রোজেন অ্যাকচুয়ালি এই চাপে এবং উষ্ণতায় নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা। একটা প্রবলেম দেখে নিলাম, পরবর্তী প্রবলেমস গুলো আমরা পরবর্তী নোটসে দেখে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছাত্রছাত্রীরা, তোমরা সেমিস্টার 2 এক্সাম তো দিয়ে দিয়েছো, এবার সেমিস্টার 3 যে ইউনিট 1, সেই ইউনিট 1 আমার সঙ্গে যারা অভ্যাস করছো তাদের সান্ধ্যকালীন অভিনন্দন জানাই। তো তোমরা আমার যে আগের যে 10টা লেসন দেখছো, আজকে 11তম লেসনে আমরা কোশ্চেন 1 এর পর কোশ্চেন 2 থেকে শুরু করছি। তো কোশ্চেন 2 তে যেটা বলা আছে, 25°C উষ্ণতায় জলে নাইট্রোজেন গ্যাসের যে হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে, আর জলের সঙ্গে সংস্পর্শে থাকা নাইট্রোজেন গ্যাসের চাপ 0.86 atm। তো জলে দ্রবীভূত নাইট্রোজেন গ্যাসের মোলার গাঢ়ত্ব নির্ণয় করো। তো দেখো, এখানে একটা শর্ত বলে দিয়েছে যে 1 লিটার দ্রবণের আয়তন ধরে নিতে পারো 1 লিটার জলের আয়তনের সঙ্গে সমান এবং জলের ঘনত্ব 1 গ্রাম পার লিটার। তো এখানে আমরা সলভ করবো কি করে? সিম্পলি ডেটাগুলো লিখে ফেলো। তোমাদের কাজ প্রথম হচ্ছে KH ভ্যালু হচ্ছে এটা লিখে ফেললাম। নেক্সট দেখো দেওয়া আছে নাইট্রোজেন গ্যাসের চাপ P(N2) আমার হচ্ছে 0.86 সেকেন্ড। তো আমরা সূত্রটা যেটা শিখেছি সেই সূত্রটাই লাগাবো, P(N2) সমান KHX। তাহলে XN2 সমান PN2/KH। এবার PN2 ভ্যালুটা আমি বসিয়ে দিলাম 0.86 আর KH এর ভ্যালু বসালাম। তো এখান থেকে XN2 আমরা পেয়ে গেলাম 1 × 10⁻⁵। দেখো সলভটা করা আছে। এবার আমি ধরে নিচ্ছি যে 1 লিটার দ্রবণ, তার আয়তনটা কত না 1 লিটার জল। 1 লিটার জল মানে তার ভর কত হবে 1000 গ্রাম হবে, যেহেতু 1 গ্রাম পার ml হবে, এটা সরি জলের ঘনত্ব 1 গ্রাম পার ml, এটা একটু এডিটোরিয়াল মিস্টেক। তো অবভিয়াসলি এটা 1000 গ্রাম। এবার দেখো এই 1000 গ্রাম মানে জলের মোলার মাস তো আমরা জানি 18 গ্রামস পার মোল। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে 1 লিটার জল মানে 1000 গ্রাম মানে 18 গ্রাম দিয়ে যদি ভাগ করি নাম্বার অফ মোলস পাবো। এখন দেখো 55.56 এর তুলনায় জল যে দ্রাবের কথা বলা হচ্ছে, অর্থাৎ নাইট্রোজেন যে দ্রবীভূত হয়েছে তার মোলের পরিমাণ তো খুবই কম হবে, যেহেতু মোল ভগ্নাংশটাও যথেষ্ট কম। তাহলে আমরা এটা ধরে নিতেই পারি যে দ্রবণের মোট মোল সংখ্যা আসলে দ্রাবকের মোল সংখ্যার সমান। অর্থাৎ এখানে একটা আমরা অ্যাপ্রক্সিমেশন করলাম, যেহেতু এন এন আবার বলছি এন অফ সলিউট, এখানে নাইট্রোজেন হচ্ছে সলিউট, ভেরি ভেরি লেস দ্যান কি এন সলভেন্ট। তো আমরা সেক্ষেত্রে এটা লিখে দিতে পারি যে এন সলিউট ডিভাইডেড বাই টোটাল এন। এই টোটাল এনটা আমরা সলভেন্ট ধরবো, কারণ সলভেন্ট প্লাস সলিউট লেখা উচিত। তো এক্স এন এক্স সলিউট সমান এইটা লেখা হচ্ছে সমান এইটা। তো এখানে সলিউটের মানটা আমরা বের করবো, এন সলিউট নাম্বার অফ মোলস অফ সলিউট, এখানে হাইড্রোজেন। এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি এই যে 1 × 10⁻⁵। এন সলভেন্ট হচ্ছে আমার কত, নাম্বার অফ মোলস অফ ওয়াটার এইটা। তাহলে এইটা দিয়ে জাস্ট যদি গুণ করে দিই, দেখো গুণ করে দিলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। নাম্বার অফ মোলস অফ নাইট্রোজেন 5.556 × 10⁻⁴ মোলস। এই হচ্ছে গল্পটা। তারপর দেখো আমরা তো নাম্বার অফ মোলস পেয়ে গেছি, নাম্বার অফ মোলসটা কত না 1 লিটার দ্রবণেই তো আছে, তাহলে 1 লিটার দ্রবণেই তো নাম্বার অফ মোলস এইটা, আর এটাই তো আমার মোলারিটি। সো মোলারিটিটাও আমার বেরোচ্ছে 5.556 ইন্টু যেটা 10⁻⁴ ছিল মোল ছিল, সেখানে জাস্ট এম লিখে দেবো, ক্যাপিটাল এম, আচ্ছা দ্রবণের মোলারিটি। নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেবো। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা নেক্সট প্রবলেম দেখো, কোশ্চেন নাম্বার 3। প্রমাণ অবস্থায় এসটিপি জলে O2 গ্যাসের দ্রাব্যতা 0.06 গ্রাম পার লিটার এবং বলছে চাপের মান কত হলে 0°C উষ্ণতায় জলে উষ্ণতা একই রাখা হচ্ছে, অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা এই হবে। তো আমাদের যে হেনরির সূত্র ছিল C সমান KH × P, যেখানে দ্রাব্যতাটা আমরা গ্রাম পার লিটার বা মোল পার লিটার ব্যবহার করছি। তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এসটিপি তে অর্থাৎ 0°C উষ্ণতায় যে গাঢ়ত্ব সেটাকে আমি ধরে নিচ্ছি C1। C1 সমান আমরা লিখতে পারি KH × P এর জায়গায় 1।
0°C আমরা 1 atm চাপ ধরলাম। এখন এই যে নির্ণেয় চাপ আমরা যদি পি ধরি, তাহলে সেক্ষেত্রে C2 সমান KHP, যেখানে C2 এর মান হচ্ছে 3.2 গ্রাম পার লিটার। তাহলে C2 বাই C1 সমান কি হবে না KHP বাই KH1, এটা KH কেটে গেলে P বাই 1। তাহলে সেক্ষেত্রে P সমান হবে C2 বাই C1। C2 মান তো জানি, এখান থেকে দেখো 3.2, আর C1 এর মান 0.06, 3.33 atm। তো অবভিয়াসলি এটা বলতে পারি যে এই চাপে গেলে অক্সিজেনের দ্রাব্যতাটা এই জায়গায় পৌঁছাবে। নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ দেখো যে বলছে 25°C উষ্ণতায় কোন নরম পানীয় বোতলের সফট ড্রিঙ্ক যেটাকে বলা হচ্ছে সাম্যাবস্থায় CO2 এর মোলার গাঢ়ত্ব নির্ণয় করতে হবে। দেওয়া আছে এই উষ্ণতাতেই CO2 এর হেনরি ধ্রুবক এই 3.3 × 10⁻² মোল পার লিটার, এবং বায়ুতে CO2 এর আয়তনগত শতকরা পরিমাণ এই। আচ্ছা দেখো, বায়ুতে CO2 এর মোল ভগ্নাংশ যদি আমরা বলি xCO2, তাহলে xCO2 সমান কি না স্যার 0.033 ডিভাইডেড বাই 100, কারণ এখানে 0.033% মোল, তার মানে 100 ভাগে 100 মোলের মধ্যে এত মোল আছে। তাহলে মোল ভগ্নাংশ আমরা এটা ধরে নিতে পারি 3.3 × 10⁻⁴, এটাকে ক্যালকুলেশন করলে। তো CO2 আংশিক চাপ আমরা যদি বলি, তাহলে বায়ুতে CO2 আংশিক চাপ কত হবে না PCO2 ইনটু সমান যে আমরা ক্লাস 11 যে আংশিক চাপের সূত্র পড়েছিলাম, সেই সূত্র ছিল কি PCO2 সমান CO2 মোল ভগ্নাংশ ইনটু টোটাল প্রেসার। সেই সূত্র থেকে আমরা বায়ুমণ্ডলীয় চাপ যদি 1 atm ধরি, তাহলে xCO2 মান বসিয়ে দিলাম, তাহলে PCO2 হয়ে গেল আমার এই। এবার দেখো কার্বন ডাই অক্সাইডের যে চাপ আংশিক চাপ, সেই চাপের সঙ্গে কিভাবে সম্পর্কিত মোলার গাঢ়ত্ব C সমান KHP। তো P অফ CO2 আমি বসিয়ে দিলাম, KH এর ভ্যালু যেটা দেওয়া আছে 3.3 × 10⁻² বসিয়ে দিলাম, তাহলে অবভিয়াসলি CO2 এর মোলার গাঢ়ত্ব অর্থাৎ মোল পার লিটার আমরা CO2 এর পরিমাণটা পেয়ে গেলাম। তো অবভিয়াসলি এখান থেকে বুঝতে পারছি যে দেখো পার লিটারে আমার 1.09 × 10⁻⁴ 5 মোল কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি দ্রবীভূত ছিল সফট ড্রিঙ্কের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ দেখো দেওয়া আছে 298 K উষ্ণতায় জলে CO2 গ্যাসের হেনরি ধ্রুবকের মান KH ভ্যালু দেওয়া আছে, সেটা আমরা তুলে নিলাম। তারপরে দেওয়া আছে 2 atm চাপে 500 ml সোডা ওয়াটারে CO2 গ্যাসের পরিমাণ এবং দ্রবণটি মোলার গাঢ়ত্ব, একই রকম প্রবলেম নির্ণয় করতে হবে। সোডা ওয়াটারে বলা হচ্ছে দ্রবণ লঘু, অর্থাৎ হেনরি সূত্র খাটবে এবং দ্রবণের ঘনত্ব দেওয়া আছে। তো প্রথমে পার্সেল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড আমরা কত সেটা বলবো 2 atm P অফ CO2 গ্যাসের হেনরি ধ্রুবকের মান লিখে নিলাম। তো 2 atm কে আমরা, এখন তোমরা বলবে স্যার 2 atm কোথায় লেখা আছে, লক্ষ্য করা যায় 2 atm চাপে বলেছে 500 মিলি সোডা ওয়াটারে দ্রবীভূত CO2 গ্যাসের পরিমাণ, তাহলে প্রেসারটা আমরা 2 atm ধরবো, তাহলে C সমান কি PCO2 বাই KH। PCO2 সমান কি আমাদের ইকুয়েশনটা আমরা এইভাবে লিখবো xCO2 সমান PCO2 বাই KH, অর্থাৎ PCO2 সমান KHX। মোল ভগ্নাংশের আমরা আকারে সূত্রটা লিখছি, তাহলে সেক্ষেত্রে xCO2 সমান কত হবে PCO2 বাই KH। PCO2 ভ্যালুটা আমরা এখান থেকে লিখে নেব 2.02 × 10⁵, এই যে PCO2, হ্যাঁ, যেটা দেওয়া আছে আমাদের 2 অ্যাটমসফিয়ারকে আমরা পাস্কালে নিয়ে চলে এলাম। 101 1.01 × 10⁵ পাস্কাল হয় 1 atm সমান, তো সেটা বসিয়ে দিলাম। আর KH ভ্যালুটা বসিয়ে দিলাম 1.6 যেটা দেওয়া আছে। তো এখান থেকে এটাকে জাস্ট ভাগ করলে আমরা পাচ্ছি 1.26 × 10⁻³ মোল পার লিটার। দেখো ভাগফলটা একটু ভালো করে দেখবো আমরা। দেখো এখানে তোমাদের হয়তো একটু কনফিউশন হচ্ছে, এখানটা দেখো 5 দেওয়া আছে 10⁵, এখানে 10⁸, তার মানে অবভিয়াসলি এটা 5 থেকে 8 বাদ দিলে 10⁻³। তো এবার দেখো নেক্সট দেওয়া আছে, দেখো তাহলে আমরা কি পেলাম, মোল ভগ্নাংশ পেলাম। এখন দ্রবণে 500 ml যে সোডা ওয়াটার, তার ভর কিন্তু 500 গ্রাম, যেহেতু ঘনত্ব বলেছে 1 গ্রাম পার ml, যেখানে অঙ্কের দেওয়া আছে 1 গ্রাম পার ml।
তো এখান থেকে আমরা বলতে পারি এই দ্রবণে 500 গ্রাম যে দ্রবণ, সেই 500 গ্রাম দ্রবণের আসলে ভর 500 গ্রাম জলের ভরের সমান, কারণ এখানে বলে দিয়েছে দ্রবণটি অতি লঘু, অর্থাৎ সলিউটের পরিমাণ খুবই কম। তাহলে 500 গ্রাম জলের মোল সংখ্যা কত হবে? 500/18। তাহলে জলের মোল সংখ্যা এখানে হচ্ছে 500/18 মানে 27.78। তাহলে xCO2 মানে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ সমান আমরা কি লিখবো? NCO2/টোটাল মোল। সেখানে NCO2 আমরা ডিটারমাইন করব। আর জলের মোল সংখ্যা পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? xCO2 মানে 1.26 ইন্টু 10⁻³ এইটা সমান আমরা বলতে পারি কি এই রিলেশনটা NCO2/N প্লাস 27.78। এবার এটাকে উল্টে আর উপর নিচে ভাগ করলে এখান থেকে আমরা পেয়ে যাবো NCO2। এটা জাস্ট উল্টে দাও, এইটা বা এইটা করলে এটা কাটাকাটি হয়ে যাবে, এখান থেকে সরল করলে আমরা পাবো NCO2, অর্থাৎ নাম্বার অফ মোলস অফ কার্বন ডাইঅক্সাইড 0.03 মোল, 0.035। এবার এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমরা মোল থেকে যখন কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর দিয়ে গুণ করবো না, তখন নাম্বার অফ কি পাবো? গ্রামস। তাহলে 1.54 গ্রাম। তাহলে দ্রবণের মোলারিটি কত না 500 ml এর মধ্যে আসলে দ্রবীভূত আছে 0.035 মোলস। তাহলে 1000-এ কত হবে? 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 0.07 মোল পার লিটার। তো আজকে আমরা এই এখানে যে আলোচনা করলাম, এই আলোচনাতেই আমাদের 11 নম্বর লেসন শেষ করছি। সবাইকে আমরা গাণিতিক অনুশীলন যে পরবর্তী 12 নম্বর অনুশীলনে আমরা সেটা দেখে নেব।